নির্বাচন ও সার্বিক দিক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আমাদের দুজন অতিথি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং আরও আমাদের সাথে যুক্ত আছেন জুমে অধ্যাপক ডক্টর শাহ জে মিয়া। আমরা দুজনের সাথে আলোচনায় ফিরছি। প্রথমেই প্রশ্নটি রাখতে চাচ্ছি এবার সোহরাব হাসানের কাছে। জনাব সোহরাব হাসান, এই মুহূর্তে আমরা সারাদিন যত ধরনের কার্যক্রম দেখলাম, নানা জায়গায় নানা অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখেছি। বিএনপির অভিযোগ থেকে শুরু করে জামাতেরও, ইসলামেরও অভিযোগ কিন্তু বেশ কিছু রয়েছে। এছাড়া সারাদিন আমরা নানা সহিংসতার ঘটনাও দেখেছি। কি মনে করেন পরিবেশটাকে নিয়ে, আপনার এই ধরনের নির্বাচনী পরিবেশটাকে নিয়ে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আবারও আপনাকে। যে ধরনের, এটি শুধু অভিযোগ না, অঘটন। অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনে যা হওয়ার কথা সেটি হয়নি, যা হওয়ার কথা নয় সেটি হয়েছে। সংঘাত সংঘর্ষের কথা বলছেন, সেটি হয়তো খুব বেশি মাত্রায় হয়নি বিএনপি এবং জামাতের কর্মী সমর্থকদের মধ্যে। কিন্তু একদিন সামনে রেখে নির্বাচনের আগের দিনভর এবং রাত পর্যন্ত কমপক্ষে 10টি জায়গায় যে টাকা ছড়ানো, টাকা বিলানো, টাকা নিয়ে যাওয়া, এবং এটা একটা কি বলে, আমাদের নৈতিক যে ভিত্তি এই নির্বাচনের, সেটি কিন্তু অনেকটাই ধসে দিয়েছে। আর রাজনৈতিক দলগুলো তো শুধু কর্মী সমর্থক, বড় দালান কোঠার উপর ভিত্তি করে না। এটা একটা নৈতিক ভিত্তি থাকে, একটা আদর্শিক ভিত্তি থাকে, মূল্যবোধ থাকে। নির্বাচনটা কেন? নির্বাচনটা তো ভোটারের বা নাগরিকের তার অধিকার, নাগরিক তার পছন্দসই প্রার্থী বাছাই করবে। আগামী 5 বছর কাকে তারা প্রতিনিধি হিসাবে নেবেন, কাকে তারা সরকার গঠনের গঠন প্রক্রিয়ায় তারা কীভাবে ভূমিকা রাখবে, সেটাই তো হলো নির্বাচন। এবং সেখানে যদি এরকম কোনো দলের, আমরা বিভিন্ন জায়গায় দেখি, এটি যদি একটি বিচ্ছিন্ন একটি বা দুটি জায়গায় হতো, তাহলে এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলতাম, বা বিক্ষিপ্ত ঘটনা বা ব্যতিক্রমী ঘটনা। পরপর অনেকগুলো জায়গা, এখন এটি হতে পারে যেমন জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এটি সাজানো বা এটি উদ্দেশ্যমূলক। এখন সেটি তাদেরই প্রমাণ করতে হবে উদ্দেশ্যমূলক। কারণ নির্বাচনের আগের দিন একজন জামাতের নেতা এত বিপুল পরিমাণ অর্থ নিয়ে, এবং তিনি কিন্তু খুব সদুত্তর দিতে পারেননি। এখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, তার আরোগ্য কামনা করি। কিন্তু একই সঙ্গে তিনিই বলতে পারবেন যে টাকাটা উৎস কোথায়। তিনি ব্যবসার কথা বলেছেন, কিন্তু পরবর্তীকালে বিএনপির কিন্তু অভিযোগ করেছে তিনি ব্যবসায়ী নন, তিনি একটি মাদ্রাসার শিক্ষক। এবং যে ঠিকানা দিয়েছেন, যে তার গার্মেন্টসের কথা বলেছেন, সেটি একেবারেই কি বলে যে এটা কুটির শিল্প, মানে কয়েকটি সেলাই মেশিন আছে, এটাকেই ধরে নিয়েছে। আরও দেখলাম যে বমাল, মানে টাকা বিতরণ করেছে এরকম ধরা পড়েছে। জামাতের নেতাকর্মী ধরা পড়েছে, আবার একজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী ধরা পড়েছে, আবার বিএনপির একজন প্রার্থীর টাকা নিয়ে যাচ্ছিলেন, সেটি ধরা পড়েছে। পরবর্তীকালে আবার তিনি ব্যাখ্যা দিতে পেরেছেন যে কেন টাকাটি, কারণ একজন প্রার্থী একটি এলাকায় জনপ্রতি 10 টাকা খরচ করতে পারেন এই কেন্দ্রের পরিচালন ব্যয়ের জন্যে, এবং তার এটি ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমরা যেটা ধরা পড়ছে সেটাই জানলাম, কিন্তু যেটা ধরা পড়েনি সেটা তো জানিনি। আবার দেখলাম যে কোনো সহকারী পোলিং কর্মকর্তা জামাত নেতার বাড়িতে গিয়েছেন, এর জন্য তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো সবটা মিলে একটা কিন্তু ধূম্রজাল তৈরি হয়েছে, একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল সকাল পর্যন্ত বা আজকে সকাল পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি ছিল, নির্বাচন কমিশন সরকারের যে প্রস্তুতি ছিল, বেশ সন্তোষজনক। মানুষ অন্তত নিরাপত্তার দিক থেকে এক ধরনের নির্ভয় পরিবেশ তৈরি হয়েছিল, যাতে ভোট কেন্দ্রে তারা যাবেন। কিন্তু এই অঘটনগুলো
এবং ইতিমধ্যে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মাঠেই থাকবেন। অর্থাৎ এই পর্যায়ে আহ, এই আহ, এই প্রশ্নও এসেছে যে জামাত ইসলামকে এই বা 10 দলীয় 11 দলীয় জোট কি তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে, এই প্রশ্ন উঠেছে। বিএনপি অভিযোগ করেছে জামাতের বিরুদ্ধে, জামাত অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু ভোটাররা কোথায় যাবে? এবং যে রাজনৈতিক নেতৃত্ব নীতি নৈতিকতার কথা বলেন, আদর্শের কথা বলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন, নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন, সেই বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে? ভোটাররা তাদের প্রতি কিভাবে আস্থা রাখবেন? সুতরাং এটি নির্বিশেষে আমি বলবো যে আমাদের সার্বিক রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা, দেউলিয়াত্ব, এর থেকে বেরিয়ে না আসতে পারলে কালকে নির্বাচনটি হয়ে যাবে, আর নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বা ঠেকাতে চাইছেও না হয়তো। কিন্তু নির্বাচনটি কেমন হবে, এই প্রশ্নগুলো এসেছে। অর্থাৎ ধরেন এই ঘটনাগুলো যদি না ধরা পড়তো এবং তারা যদি এই কাজগুলোই করে যেতে পারতেন, তাহলে আমরা কিন্তু জানতাম না যে এই নির্বাচনে এরকম টাকার খেলা হচ্ছে। এবং যারা বেশি টাকার খেলার কথা বলছেন, যারা বেশি দুর্নীতির কথা বলছেন, তাদের হাত থেকে যখন এই কাণ্ডগুলো ঘটছে, তখন কিন্তু আরও বেশি উদ্বিগ্ন হতে হয়। কারণ গত 17 মাসে বিএনপি বড় দল এবং আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, তারই একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র দখলদারি বিভিন্ন ক্ষেত্রেই ছিল এবং সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। দল থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে, আইনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু প্রতিপক্ষের যে শক্ত ভিত থাকার কথা ছিল নৈতিক, তারা যেটা বলে আসছেন এবং ভোটারদের আকৃষ্ট করতে চেয়েছিলেন, সেখানে কিন্তু ছন্দপতন হলো এবং এটি ভোটের মাঠে প্রভাব তো ফেলবেই। এইবার কিন্তু আমরা তথ্যর বিকৃতি বা অপতথ্যই বলি না কেন, অথবা গুজব, সেটিও কিন্তু আমরা খুব ভালো মাত্রায় দেখেছি এবং অনেকটা পরিকল্পিতভাবে ছড়াতেও দেখেছি। একটা সময় যখন যে পরিস্থিতি আমরা দেখেছি বা যখন যে বড় ঘটনা তার সাথে যোগ করে সেই ধরনের গুজব বা অপতথ্য কিন্তু আমরা দেখেছি। এই যে গুজব এবং অপতথ্যের যে প্রবণতা সাম্প্রতিক সময় আমরা দেখছি, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অপতথ্য, ভুল তথ্য, গুজব, এটি কিন্তু প্রতিদিন, শুধু নির্বাচন না, এত এত সব বিষয়ে এত অসংখ্য হাজার হাজার অপতথ্য প্রতিদিন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে হয়। মানুষ কিন্তু এটি দেখেন কিন্তু বিশ্বাস করেন না। সুতরাং বাংলাদেশের এবং ধরেন আমাদের ভোটারদের একটা বড় অংশ তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। সুতরাং এ ব্যাপারে আমি খুব উদ্বিগ্ন নয় যে এই অপতথ্য দিয়ে ভোটকে প্রভাবিত করবে বা ভোটে একটা অঘটন ঘটিয়ে ফেলবে, অথবা ভোটদান থেকে ভোটারদের বিরত রাখতে পারবে, সেটি পারবে না গুজব সৃষ্টি করেও। কারণ গুজবটা সামনে ভোট রেখে আজকেই গুজবটা ছড়ানো হচ্ছে না, গুজবটা বহুদিন ধরে। যেমন অনেকে তো বলছে নির্বাচনই হবে না, কিন্তু নির্বাচন অর্থাৎ দৃশ্যমান যেটা, সেটাকে কিন্তু বদলানো যায় না। আমি চোখের সামনে যেটা দেখছি। সুতরাং সরকার যেমন এই যে শেষ মুহূর্তে হলেও নির্বাচনের পরিবেশটি ভালো রাখার জন্যে, অন্তত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব ব্যবস্থা নিয়েছে, একটু বাড়তেই নিয়েছে এবং সে ব্যাপারে মানুষ কিন্তু আশ্বস্ত হয়েছে। কিন্তু এর নেপথ্যে যে ঘটনাগুলো ঘটছে, আমি মনে করি যে গুজব অপতথ্যের চেয়েও বেশি হচ্ছে পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার এবং সরাসরি যদি বলি, ভোটারদের কেনার যে প্রবণতা বা কেনার যে চেষ্টা, এটি কিন্তু সবচেয়ে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। চমৎকার ভাবে বলেছেন। ঠিক একই জায়গা থেকে আমি একটু চলে যেতে চাই আমাদের আরেকজন অতিথি ডক্টর শাহজেব মিয়ার কাছে। শাহজেব মিয়া, আমরা তো এই পর্যায়ে অপতথ্যের বিকৃতি বা অপতথ্য এবং গুজব, এই বিষয়টি নিয়ে আপনার সাথে লম্বা সময় এবং অনেকবার আলোচনা হয়েছে। আমরা যদি শুধু গত 2 বছরের হিসেবটাই যদি টেনে তুলি, যে ধরনের গুজব আমরা দেখেছি পরিকল্পিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে এবং অনেকটা অর্থের বিনিময়ে, কারণ আমরা এইসব গুজবকে বুস্ট করতে দেখেছি বড় অঙ্কের টাকা দিয়ে সোশ্যাল মিডিয়াতে, যাতে সেগুলো আরও ভালোভাবে
ছড়ানো যায়, সেজন্য আমরা বুস্টের প্রবণতাও কিন্তু বড় ধরনের দেখেছি। এই যে প্রবণতা, এই প্রবণতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, বা এই প্রবণতাকে নির্বাচনের প্রভাব হিসেবে কতটুকু ফ্যাক্ট হিসেবে সিদ্ধান্ত নেন বা ভাবেন আপনি? ধন্যবাদ ফয়সাল। আপনি মানে মানে যথার্থই বলেছেন। আসলে বারবার আমরা এগুলো সামনে নিয়ে আসছি। আমরা আসলে ৭১ টিভির মাধ্যমে আমাদের যে সারা বাংলাদেশের যে জনসাধারণ তাদেরকে আমরা বারবার অ্যাওয়ারনেসের যে জায়গাটা, তাদের এই অ্যাওয়ারনেসের জায়গাটায় আমরা বারবার টাচ করার চেষ্টা করেছি। আমরা বলেছি বারবার যে আপনারা অনলাইনে যেগুলো জিনিস দেখেন, এগুলো ডিসইনফরমেশনের যে অ্যাসপেক্টস, এটা ভেরি মাচ ভেরি ডাইভার্সিফাইড। তো এটাকে কিভাবে আপনারা ইম্প্যাক্টের জায়গা থেকে দেখবেন, জাজমেন্টের জায়গা থেকে দেখবেন, বা আপনাদের তরুণ প্রজন্ম বা বাচ্চারা যারা আছে বা ১৬ বছরের নিচে যারা আছে, তাদেরকে কোন কোন ডিসঅ্যাডভান্টেজ বা ডিস্ট্রাকশনের যে জায়গাটা, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। তো আসলে আজকে নির্বাচনের ব্যাপারটা যেটা বলতে হবে আমাকে, অবশ্যই এটা তো অবশ্যই প্রভাব ফেলেছে। কেননা বাংলাদেশে দেখা যাচ্ছে যে আপনি গ্রামীণ ফোনের একটা স্ট্যাট অনুযায়ী আমরা জানি যে ১৪ কোটি প্লাস হচ্ছে ইউজার্স, তারা যারা ইন্টারনেট ইউজ করে কন্টিনিউয়াসলি। এই ১৪ কোটি অ্যাক্সেস তারা বলেছে রাফলি যে তারা ইন্টারনেট ইউজার্স। তো এখন ইন্টারনেট ইউজার্স বলতে গেলে তারা, যদি আমরা ধরি, মনে করেন যে মোরাললেস ৮-৯ crore পিপুল তারা কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়া ইউজ করে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন বলতে, স্মার্ট মোবাইল ফোন বলতেই সোশ্যাল মিডিয়াকে বোঝায়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা মানে বা বা আপনার মনে করেন যে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় যারা তারা তারা সবসময় এনগেজ থাকে। এগুলো এখন একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে সবারই, বিকজ এটা একটা পার্ট অফ আওয়ার কালচার। দেখা যায় যে সব কোনো কিছু শেয়ার করতে গেলে সব শেয়ার করতে হয় এগুলোতেই। তো এর একটা বিশাল ইম্প্যাক্ট আছেই। আর এই ফেক নিউজ, ফেক কন্টেন্টের যে জায়গাটা, এটা মারাত্মকভাবে আমাদের সামনে ভোটের ব্যাপারে চলে আসছে। আমি পার্সোনালি নিজে ৩ থেকে ৪টা কেস হ্যান্ডেল করলাম গত লাস্ট 3-4 days। এগুলো পুরোপুরি আমি বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন আমাদের যে টুলস আছে, এগুলো দিয়ে চেক করে দেখেছি যে আমি 100% ফেক স্প্রেড করা হচ্ছে। তার কোনো, যে নিউজটা স্প্রেড করা হচ্ছে, তার কোনো সোর্স নাই, তার কোনো লেজিটিমেট কোনো ভিত্তি নাই। ওই ঘটনাটা আসলে ওই অঞ্চলে ঘটেই নাই, এরকমও আমি দেখেছি। এবং আমি কুইকলি আবার একটা আলাদা কন্টেন্ট তৈরি করে আমি আমার টিমের পক্ষ থেকে আবার এটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছি, যে বলেছে যে না, এটা পসিবল না, প্লিজ ডু নট টেক ইনটু অ্যাকাউন্ট, স্পেশালি ফর ডিসিশন মেকিং। তো এই যে জায়গাটা, এটা আমাদের জন্য দুঃখের। এটা আমাদের জন্য দুঃখের। আমি এবং আবারও আরেকটা সোশ্যাল বিষয় আমি নর্ম। এখানে যুক্ত করতে চাই, এত দিনের গুজব নিয়ে এত ধরনের কাণ্ড আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা জায়গায় আছি, কিন্তু এখন পর্যন্ত কাউকে কি শাস্তির আওতায় আসতে দেখেছেন এই বিষয়ে? দুঃখের ব্যাপার এখানে এখনো পর্যন্ত আমি দেখি নাই। এই নির্বাচনে আসলে দেখবো কি করে, বিকজ আমাদের যে টিম, নির্বাচনের যে টিম, তারা অন্যান্য সব আদার্স প্রবলেম নিয়ে এতটাই ব্যস্ত যে এই প্রবলেমটা তাদের সামনে যদিও হয়তো অনেকেই নিয়ে এসেছে for seeking their attention, but they didn't have enough time, I believe. I mean, still they don't have time. আমার কাছে মনে হয়েছে এরকম। আর এখানে টেকনোলজিক্যালি ব্যাপারগুলো, এটা টাইম কনজিউমিং। তাদের একটা ওয়েল ট্রেন একটা টিম থাকার দরকার ছিল, সেটা এই জায়গাটায় তাদের নেই। এখানে এই জিনিসগুলো ওইভাবে তাদের প্রি প্ল্যানিং এর ভিতরে ছিল না। তো আমি এগুলোর আগে যে কথাটা বলতে চাচ্ছিলাম বারবার, যে সোশ্যাল নর্মের জায়গাটাকে নিয়ে আসা, আমাদের একজনের প্রতি আরেকজনের যে রিসপেক্টফুল যে কালচার। এই যে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, যে আপনাকে একজন নেতা আরেকজন নেতাকে যখন আপনি সম্বোধন করবেন, তো এটারও একটা রিসপেক্টফুল ম্যানার আপনার থাকতে হবে। এবং আমাদের তরুণ প্রজন্ম যারা আমাদের ভোটার, তারা কিন্তু এগুলো ওয়াচ করে, সোশ্যাল মিডিয়াতেই ওয়াচ করে, টিভিতে, ইলেকট্রনিক মিডিয়াতেই ওয়াচ করে। তো আমরা কিন্তু খুব খারাপ একটা এক্সপেরিয়েন্স দেখলাম এবার। আমরা দেখেছি এই জিনিসটা, এটা আমরা আমাদের তরুণ প্রজন্মকে আমরা কি শেখাচ্ছি? যারা ভোটার, তারা এগুলো নিয়ে চিন্তা করতেছে। তাহলে আপনি কি চিন্তা মনে করবে। করেন আসন্ন নতুন যে সরকার আসবে, পরবর্তী যে সরকারি দল, তাদের কাছ থেকে কি আমরা এই গুজব এবং অপতথ্য নিয়ে তো প্রত্যাশা রাখতেই পারি নাকি? হ্যাঁ, অবশ্যই আমরা রাখবো। এবং আমার ধারণা যে আহ, আহ, যদি সার্বজনীন মানুষের কল্যাণে, মানুষকে নিয়ে ভাবে, এরকম যারা কোনো উগ্রতাকে পছন্দ করে না,
যারা উগ্রতাকে প্রশ্রয় না দিয়ে, জেন্ডারের যে রেস্ট্রিকশন এগুলোকে প্রশ্রয় না দিয়ে ওপেন এন্ডেড একটা মুক্ত, স্বাধীন এবং একাত্তরের চেতনা যেটা আমরা বলি, আপনি দেখেন 54 বছর আমরা কতটা পিছিয়ে আছি, এটা এটা হওয়ার কথা ছিল না। যদি আমরা সমস্ত প্রকার রেস্ট্রিকশনকে পাশ কাটিয়ে নতুন একটা সরকারের কথা চিন্তা করি, যারা দেশে প্রতিটা মানুষকে, মানুষের নিড নিয়ে, মানুষের যে চাহিদা, তাদের যে সার্বজনীন বিশ্বাস, এই বিশ্বাসের জায়গাটাকে টাচ করবে এবং তারাই এই দেশটাকে এই জায়গাটা নিয়ে আসবে এবং তাহলে প্রতিটা আমরা জিনিস একটি এখানে ইতিবাচক জায়গায় আমরা এই বিষয়টি নিয়ে যেতে পারবো। এক্স্যাক্টলি। এবং আমি ডক্টর মনে করি যে শাহজাহান তরুণদের আপনি উচিত আপনি থাকুন জি। আমাদের সাথে। আমরা এই আলোচনার আরেকটা জায়গায় যেতে চাই, সেটা আমি এই মুহূর্তে আমাদের জুলাই সনদ নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে প্রথম প্রশ্নটাই আমি সোহরাব হাসানের কাছে রাখতে চাই। সোহরাব হাসান, জুলাই সনদ বাস্তবায়নে এবার আমরা গণভোটটা হচ্ছে, বৈষম্য, শোষণ এবং নিপীড়ন থেকে মুক্ত করতে এটি একটি বড় ভূমিকা রাখবে বলে সকলেরই মোটামুটি একটি প্রত্যাশা রয়েছে। এই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাই, জুলাই সনদ বাস্তবায়নের এই যে গণভোট, একটি বড় অংশ রয়েছে যারা মনে করছে এই যে 10টা পয়েন্ট অনেকেই জানে, অনেকে জেনে শুনে হ্যাঁ অথবা না এ ভোট দেবেন, এবং একটি অংশ মনে করছে অনেকে হয়তো জানেই না যে কেন হ্যাঁতে ভোট দিব বা কেন নাতে ভোট দেবো। এই প্রসঙ্গটা নিয়ে আপনার মতামত জানতে চাই, কি মনে করছেন বিষয়টি নিয়ে? প্রশ্ন হচ্ছে, এই গণভোটের একটি কারিগরি দিক আছে যেটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। এতগুলো প্রশ্ন, এতগুলো বিষয়, 4টি ধাপে ভোটারদের কাছে যে জানতে চাওয়া হয়েছে, এবং যার যে কোনো 4টির দুটোর বিষয়ে কেউ একমত হতে পারে, 3টির বিষয়ে একমত হতে পারে, সবটার বিষয়ে একমত নাও হতে পারে, কিন্তু তাকে সিদ্ধান্ত দিতে হবে কিন্তু একটা, হয়তো হ্যাঁ বা না। এটা হচ্ছে কারিগরি বিষয়। আরেকটি হচ্ছে গণভোট বলি, জাতীয় সংসদে আইন পাশ বলি, আর নির্বাচনী আচরণবিধি বলি। এটি কাগজে কাগজে লেখাটাই যথেষ্ট নয়, আইন পাশটাই যথেষ্ট নয়। এটি আমরা তামিল করছি কিনা, আমরা আমলে নিচ্ছি কিনা, আমরা অনুশীলন করছি কিনা। গণতন্ত্র হচ্ছে অব্যাহত অনুশীলন। সেই অনুশীলনটা আমাদের ইতিমধ্যেই দেখছেন যে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা গেছে। কোনো রাজনৈতিক দল গণভোটকেই রক্ষা কবচ মনে করছেন ভবিষ্যৎ বাংলাদেশের জন্যে। আবার একটি বড় রাজনৈতিক দল সহ অনেকে মনে করছেন এটি কোনো কাজে দেবে না বা খুব কাজে দেবে না, বরং তাদের নির্বাচনী ইশতেহার হচ্ছে তাদের প্রধান অঙ্গীকারের জায়গা। আবার কোনো দল, যেমন বাম দলগুলো, জুলাই সনদে সই করেনি যে এই জুলাই সনদের মধ্য দিয়ে রাষ্ট্রের যে মৌল কাঠামো, রাষ্ট্রের যে মূল ভিত্তি ছিল 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, যে বা মৌলিক ভিত্তি, যে মৌলিক নীতি, সেটাকে বর্জন করা হয়েছে, সেটাকে বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র কাঠামো বদলের একটা চিন্তা, যেটা ডানপন্থার উত্থান হতে পারে, উগ্রপন্থার উত্থান হতে পারে, যেটা অধ্যাপক বললেন যে মানুষ উগ্রপন্থা পছন্দ করে না। আপনি বদল করতে যেয়ে যদি সেই বদলটা আরও খারাপ কিছু নিয়ে আসে, আর সেই বদল তো আমরা চাই না। আমরা চাই একটা মুক্ত সমাজ। গণতন্ত্রের প্রথম ধাপই হচ্ছে মুক্ত সমাজ। এক্ষেত্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটা কথা, যেটি হয়তো তিনি এতদিন বিদেশে ছিলেন বলেই, আমাদের এখানে কিন্তু ধর্ম অবমাননা বা ধর্মীয় বিষয়ে খুবই স্পর্শকাতর, এটি কথা বলা যায় না অনেক বিষয়ই। এবং আপনি দেখেছেন যে 14-15 সাল পর্যন্ত যে ধর্মের বিষয়ে কোনো কথা বললে, এমনকি অনেক ব্লগার, অনেক লেখক, মুক্ত চিন্তার লেখককে হত্যা করা হয়েছে। এই কারণে একজন প্রকাশককে হত্যা করা হয়েছে। সম্ভবত পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নজিরবিহীন। সেই ক্ষেত্রে কিন্তু চিন্তাটা করতে হবে বৃহৎ পরিসরে। আজকের জুলাই অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পর একটি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে অঙ্গীকার থাকা উচিত, স্বৈরাচার আর ফিরে আসবে না, এরকম। কিন্তু আমাদের ভিতরে যদি স্বৈরাচারী মানসিকতা থাকে, আমাদের ভিতরে যদি গণতন্ত্রের চর্চা না থাকে, তাহলে আপনি কোনো আমাদের সংবিধানে যা লেখা আছে, কি যারা লিখেছেন, যারা এই সংবিধান পাশ করেছেন, তারা এটা মান্য করতেন, তারা এটা অনুশীলন করেছেন, তাহলে তো এই অভ্যুত্থানের প্রয়োজন হতো না। যে দেশে গণতন্ত্র থাকে সে দেশে গণ অভ্যুত্থান এর প্রয়োজন হয় না, অভ্যুত্থান হয় না। যে দেশে গণতন্ত্রই হচ্ছে একমাত্র রক্ষা কবচ। সেক্ষেত্রে বলবো এটা দুইভাবে দেখা। একটা হচ্ছে স্বৈরাচারী, মানে
একটা কাঠামোগত এই এই জুলাই অভ্যুত্থান জুলাই সনদের যদি মূল কথাটাই বলেন যে যেটা ইতিবাচক, সেটি হচ্ছে আমাদের সরকারগুলো ইতিপূর্বে 12টি নির্বাচন হয়েছে, তো শেষের 3টি বাদ দিলেও আর 9টি নির্বাচন হয়েছে ভালো মন্দ মিলে। কিন্তু সরকার ও বিরোধী, গণতন্ত্রের তো প্রধান শক্তি সরকার বিরোধী দল মিলে। সরকার কিন্তু শুধু ক্ষমতাসীন দল নয়, সরকার কিন্তু বিরোধী দল নিয়েই সরকার। কিন্তু আমাদের দেশে কোনো সংসদেই সরকার ও বিরোধী দল একসাথে কাজ করেনি। সুতরাং একসাথে কাজ করার কিছু বন্দোবস্ত এটা হয়েছে, এটাই হচ্ছে এটার ইতিবাচক দিক। নেতিবাচক দিক হচ্ছে আমরা 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 আরো পশ্চাৎপদ অবস্থানে চলে যাচ্ছি কিনা। যেমন এই জুলাই সনদে আপনার ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষতা তো ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্রধর্ম রেখে দেওয়া হয়েছে। তাহলে আপনি আগালেন কোথায়? এই রাষ্ট্র তো সবার, আমরা বলি এই রাষ্ট্র সবার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তাহলে আপনি যখন একটি ধর্মের উপর জোর দিলেন, একটি ধর্মকে রাষ্ট্রের সঙ্গে অঙ্গীভূত করলেন, তাহলে অন্য ধর্মের মানুষ তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করবে, তিনি তো তাই অপর মনে করবে। তাহলে মূলত আমরা যেটি বলি যে জুলাই সনদের যে বিষয়গুলো রয়েছে, এখন তো আপাতত জুলাই সনদ ইনিশিয়াল একটা জায়গা থেকে আমরা আসলাম, সেখানে আরো অনেকগুলো পরিবর্তন পরিমার্জন আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন প্রয়োজন আছে। যেটি আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবে, সেটা হচ্ছে যে বৈপ্লবিক পরিবর্তন। এটি হচ্ছে একেবারেই কারিগরি কাঠামোগত পরিবর্তন, যে পরিবর্তন আমাদের সমাজ কাঠামোয় আদৌ কোনো পরিবর্তন আনবে কিনা, আদৌ কোনো আমাকে সামনে চিন্তা করতে শেখাবে কিনা, এটা প্রশ্ন। হ্যাঁ, এটা ঠিক যে এই সংবিধান থাকা সত্ত্বেও আমরা অনেক ভালো সংবিধানের কথা বলি, 72-এর সংবিধান, যদিও সেই সংবিধানে বাংলা ভাষাভাষী মানুষ ছাড়া অন্যদের জাতিসত্তা স্বীকার করা হয়নি, কিন্তু স্বৈরতন্ত্র ঠেকাতে পারেনি। তো এটা স্বৈরতন্ত্র হচ্ছে আমাদের মনস্তত্ত্বে, আমাদের মানসিকতায়। আগে সেখানে শুদ্ধাচার দরকার, তারপরেই আসলে বাকি কাজগুলো যতগুলো এই জায়গাটা থেকে আমি আলাপে যেতে চাই ডক্টর শাহজাহান মিয়ার কাছে। ডক্টর শাহজাহান মিয়া, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হচ্ছিল, আপনি শুনছিলেন আমাদের অতিথি সোহরাব হাসান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তিনি তুলে ধরেছেন। আপনি কি মনে করেন এই বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়নের এই যে গণভোট, সেটা আসলে কি দেশ গড়ার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখছে? যে এটা একটা ভাইটাল ভূমিকা রাখবে, বাট এটার এবং কিভাবে রাখতে পারে সেটা আমি মানে অ্যানালাইসিসের জায়গাটাতে না যেয়ে আমি আগে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। আমি আমার বিজ্ঞ সমালোচক যে কতগুলো পয়েন্ট বলেছেন, এগুলো প্রতিটা পয়েন্ট ভ্যালিড, প্রতিটা জায়গায় ভ্যালিড। একটা জায়গায় আমি থেমে গিয়েছিলাম, সেখান থেকে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে আমাদের যে উগ্রতার যে জায়গাটা, জাতি হিসেবে আমরা কতটা মানে নিজেরা কতটা যে প্রসপারিটির জায়গাটায় টাচ করেছি, এটাই কিন্তু এটা ইন্ডিকেট করে। আমরা কতটা ওপেননেস, কতটা মানে মানে স্বাধীন এবং সুন্দর সমাজ ব্যবস্থা আমরা দিচ্ছি, এটাই হচ্ছে মেইন। এই জিনিসটা হচ্ছে আমরা কতটা নিয়ে আসতে পারতেছি আমাদের 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 জনগণের কাছে, আমাদের মানুষের কাছে, আমরা এই জায়গাটাতে কতটুকু পরিবর্তন নিয়ে আসতেছি, এটা হচ্ছে মেইন। আমরা দেখেন বিগত স্বৈর শাসকের যে আচরণগুলো ছিল, 3টা সম্পূর্ণ খারাপ নির্বাচন এবং দেশের মানে বিশাল অ্যামাউন্টের মানি মানে 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 ড্রেন আউট করে দেওয়া একটা কান্ট্রি থেকে, কান্ট্রির সমস্ত কিছুতেই, প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে একটা অটোক্রেসি বা অটোক্রেটিক একটা প্রসেস চালু করা, এবং এবং বৈষম্যের যে জায়গাটা, এটা এতটাই ম্যাসিভলি মানে or badly impacted to our population, এটা কোনো ব্যারোমিটার নয় মেজার করা। তো যেই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, সেই জায়গাটা ছিল বিশাল একটা প্রত্যাশা, জনগণের যে এক্সপেকটেশনের যে জায়গাটা, সেটা তৈরি হয়ে গিয়েছিল আমাদের সবার মাঝখানে। সেখান থেকেই আজকে জুলাই সনদের যে জায়গাটা আসছে, আপনি একটাবার চিন্তা করেন, এই যে আজকে আমরা দুজন অনেক কথাবার্তা বলতেছি, ওপেন একটা এনভায়রনমেন্ট,
আমি কখনোই বিগত বিগত শাসন আমলে কখনোই ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে এইভাবে কথাবার্তাগুলো বলতে পেরেছিলাম। এটা একটা ভেরি বেসিক এক্সাম্পল, ভেরি বেসিক ডিফারেন্স যেটা আই এম ব্রিঙ্গিং ইনটু দি অ্যাটেনশন। তো এটা যদি আরো এই যে ফ্লোরিশমেন্টের যে জায়গাটা, এটাই হচ্ছে উন্নয়ন। আমি এটা কি উন্নয়ন বলি, আমি এটা কি মনে করি যে সিভিলাইজেশনের এটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট। স্বাধীনতার আজকে দেখেন যে 54 ইয়ার্স চলে গেছে অলরেডি। আমরা এখনো আমাদের যে ফ্লোরিশমেন্টের যে জায়গাটা, আমাদের ওপেননেসের যে জায়গাটা এখনো পর্যন্ত পরিপূর্ণ মানুষের সামনে সমাজে তুলে ধরতে পারতেছে না। আমরা জুলাই সনদের মাধ্যমে কিছু কিছু এখানে প্রোজ এন্ড কনস অবভিয়াসলি আছে। আমার সমালোচক খুব সুন্দরভাবে প্রোজ এন্ড কনস গুলো নিয়ে আলোচনা টেবিলে আজকে উপস্থাপন করেছেন উনি। আমি আমি স্পেসিফিক প্রোজ এন্ড কনস যেতে চাই না। আমি ফিউচারিস্টিক্স যে 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 অ্যাসপেক্টস গুলো বা কি কি ধরনের অ্যাডভান্টেজেস এগুলো আসতে পারে সেটা নিয়ে সেই জায়গাটাই টাচ করতে চাই। আমরা মনে করি যে বাংলাদেশ একটা নতুন প্রজন্মের বাংলাদেশ, যেখানে অনেকগুলো উইন্ডো আমাদের জন্য ওপেন করবে এই 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 জায়গাটা থেকে। জানি আমাদের ভিতরে পলিটিক্যাল পার্টিস আমাদের আমাদের সাধারণ জনগণের মাঝে নানা মতামত থাকতে পারে, কিন্তু তারা তো এই তাদের Exactly. মতামতগুলো এক হয়ে কাজ করতে Exactly. পারে, এবং সেই ক্ষেত্রে কোন Exactly. মতামতের ক্ষেত্রে আগে কাজ করা হবে এবং পরে কাজ করা যায় কোন বিষয়গুলো নিয়ে, সেটি নিয়ে আসলে পরিকল্পনার মধ্যে আসতে হবে। যদি সুযোগ থাকে Exactly. তাহলে সবগুলো পরিকল্পনাকেই ধাপে ধাপে এগিয়ে নেওয়া যায়, এবং সেটি আসলে আমরা প্রত্যাশা করব কিভাবে সেদিকে এগিয়ে যাওয়া যায়। একদম শেষ দিকে হ্যাঁ, আছে এখানে- আমরা এই যে জি, পর্যায়ে এখানে আমি একটা একটি কথা প্রশ্ন বলতে চাই। আসলে আপনার কাছে আমি করতে চাই, সেটি হচ্ছে হ্যাঁ। নির্বাচন পরবর্তী সময়ে সরকারি দলের কাছে কি প্রত্যাশা থাকছে আপনার? হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আমার আমার কথা হচ্ছে এখানে আমাদের খুব কেয়ারফুলি চিন্তা করতে হবে লং টার্ম, মিড টার্ম অ্যান্ড শর্ট টার্ম প্ল্যান। তো এখানে শর্ট টার্ম যেগুলো আমরা কুইকলি অ্যাচিভ করতে পারবো, জাতিকে একটা কুইক রেসপন্স দিতে পারবো, এবং মিডিয়াম টার্ম যেগুলো আসবে সেগুলো হচ্ছে সিস্টেমেটিক্যালি আমরা নার্চারিং এর জায়গাটাতে নিয়ে যাব। আর আর লং টার্ম যেসব প্ল্যান আমরা করব, যেগুলো লং টার্ম ইম্প্যাক্ট আসবে, এই ম্যাক্সিমাম ইম্প্যাক্ট হতে পারে আপনার আমাদের কনস্টিটিউশনের জায়গাটা এবং আমাদের আরো যেসব রিফরমেশনের জায়গা আছে এই জায়গাগুলোতে। আমি মনে করি যে বাংলাদেশে ওপেননেস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সার্বজনীন গ্রহণযোগ্যতা, মানুষকে নিয়ে চিন্তা করা, মানুষকে তাদের স্বাধীনতার জায়গাটায় টাচ করা, এবং স্বাভাবিক নিরাপদ সুন্দর জীবন যেটা তাদের সমাজে, আমাদের সমাজে আমাদের আমাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে এই সমাজে রেসপন্সিবল সিটিজেন হিসেবে বাঁচাবে, তারা তারা উগ্রতাকে বাইপাস করতে পারবে। আমি মনে করি এই মুহূর্তে কোনো ভোটারেরই উগ্রতাকে প্রশ্রয় দেওয়া উচিত না। আমরা তাদের অতীতে অনেক ধরনের উগ্রতা দেখেছি, উই এক্সপেরিয়েন্সড। আমি মনে করি তাদের প্রতিটা ভোটারের উচিত যেসব সংগঠন, যেসব রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক গ্রুপ তাদেরকে বিভিন্নভাবে উগ্রতার বহিঃপ্রকাশ স্মল স্কেলে হলেও দেখেছে, তাদেরকে ভাবতে হবে এটা অ্যাম্পলিফিকেশন হয়ে যেতে পারে ভবিষ্যতে। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। ওই জন্য আমাদের জন্য, আমাদের বাংলাদেশের মাটি মানুষের জন্য, যারা যারা দেশের জন্য কাজ করবে, ৭১টাকে সামনে থাকতে হবে, এবং অবশ্যই ২০২৪ সামনে থাকবে আমাদের সাথে। এই যে চেতনা, এই যে আদর্শ, এই আদর্শের যে জায়গাটা, এখানে ওপেননেসটাকে টাচ করে আমরা সামনে যাব। আমাদেরকে উই ডোন্ট হ্যাভ এ চয়েস, উই হ্যাভ টু বি ফিউচারিস্টিক্স, উই ডোন্ট হ্যাভ এ চয়েস। আমাদের ফিউচার বাংলাদেশ কিরকম হবে, এরকম চিন্তা সমৃদ্ধ মানুষ যারা দিনের পর দিন কাজ করছে তাদেরকে সামনে নিয়ে যেতে হবে। তাহলে মূলত যারা ভবিষ্যতে নারী আমরা পুরুষের- কেমন দেশ চাই, কেমন জাতি চাই, তার উপর নির্ভর করে আমাদের এখনই সেই পরিকল্পনার দিকে এগোতে হবে। ডক্টর সাজে মিয়া, আপনি থাকুন Exactly. আমাদের সাথে। চলে যাচ্ছি আমাদের অতিথি সোহরাব হাসানের কাছে। সোহরাব হাসান, আপনার কাছে ওই একই প্রশ্ন। কাল নির্বাচন পরবর্তী সময়ে কোনো একটি সরকার তো আসছে, সেই সরকারি দলের কাছে আপনার প্রত্যাশা কি কি সুপারিশ থাকবে আপনার? জুলাই অভ্যুত্থানের আগে যে সরকার ছিল সেই সরকারটি ছিল যেটি বলা হলো সব ক্ষেত্রে বিভক্তি তৈরি করেছিল, অপর তৈরি করেছিল। তার সঙ্গে যারা নয় তাদেরকে রাষ্ট্রের সমস্ত প্রক্রিয়া থেকে বাইরে নিয়ে গিয়েছিল, এবং এক ধরনের আমরা এবং অপর এই বিভাজন তৈরি করেছিল। অন্তর্বর্তী সরকারও সেই বিভাজন থেকে বেরিয়ে আসতে পারেনি, হয়তো চেষ্টা করেছে। এমনকি এই নির্বাচনটি কিন্তু সেই আমরা এবং অপর থেকে বাইরে বেরোতে পারেনি। ২৪-এর নির্বাচনকে আমরা নিন্দা করি।
অবশ্যই 24-এ যে নির্বাচন, একতরফা নির্বাচন, আমিডামি নির্বাচন বা তার আগের দুটি নির্বাচন, এই নির্বাচনটি কি পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হয়েছে? হয়নি। ভবিষ্যতে যে সরকার আসবে তাদের এই বিভক্তি রেখা মুছে ফেলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে হবে, সবাইকে নিয়ে এগোতে হবে। এটি যদি পারে, এই ঔদার্য যদি দেখাতে পারে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আছে। আর যদি আমরা বিভক্তির দিকে, বিভক্তির চোরাগলিতে যদি আমরা রাজনৈতিক নেতৃত্ব যদি পা দেন, তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। একটি ভালো নির্বাচন পাবো, কিছুদিন সংসদও কার্যকর হবে, তারপরে বিরোধী দল মাঠে নামবে যে এই সরকার গণশত্রু, আবার আবার সরকার বলবে এই বিরোধী দল হচ্ছে দেশদ্রোহী। আর সুতরাং আবার আমরা একটা যুদ্ধের মধ্যে চলে যাব। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, সবাইকে নিয়ে। এবং গণতন্ত্র হচ্ছে সবাইকে একসঙ্গে পথ চলা। এই একসঙ্গে পথ চলা আমরা কিন্তু 54 বছরে এটি দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি। যে সরকার আগামীকালের নির্বাচন থেকে আসতে যাচ্ছে, সেই সরকার যদি পারে আমরা সাধুবাদ জানাবো, অভিনন্দন জানাবো। আর যদি না পারে, তাহলে আমাদের সমস্ত ত্যাগ, সমস্ত আত্মদান বিফলে যাবে। আমি এর সাথে আরেকটা জায়গা আপনার সাথে একটু জানতে চাই। আমরা তো তরুণদের নিয়ে আলোচনা করলাম কি ধরনের প্রত্যাশা আমরা থাকছে। নারী ভোটারদের নিয়ে একটা ফ্যাক্ট থেকেই যাচ্ছে, তাদের যে মতামত আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি, কোন রাজনৈতিক দল তাদের কি ধরনের সুবিধা দিতে পারছে বা তাদের ইশতেহারে তাদের জন্য কি থাকছে, সেই বিষয়টি তারা নজর রেখেছে। এই যে নারী ভোটার যারা আছেন, তাদের জন্য আসলে পরবর্তী সময়ে আমাদের কি করা আছে, সরকারের কি করা? কথা হচ্ছে এখানে কিন্তু একটা ভ্রান্তি আছে। আমরা নারী ভোটারদের আলাদাভাবে দেখছি কেন? যে নারী ভোটাররা, তার মানে হচ্ছে নারীরা পেছনে থাকবে। এই যে যেমন সংরক্ষিত আসন বা নারীদের কত শতাংশ মনোনয়ন দেওয়া গেল, যোগ্যতার ভিত্তিতে তাদের যোগ্য করে তোলা। আমাদের রাজনীতি যোগ্য করে তোলেনি। এই কারণেই নির্বাচনের আগে কোন দলে কতজন মনোনয়ন দিয়েছে বা দেয়নি, এই বিতর্কটা সামনে এসেছে। এবং একটি দল, যে দল ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে বা প্রধান প্রতিদ্বন্দ্বী হবে, সেই দল একজন নারীকেও মনোনয়ন দেয়নি। এবং তারা এখনো বলছে তারা চেষ্টা করছে, তারা প্রস্তুতি নিচ্ছে। তাহলে দেশের অর্ধেক, এবং বাংলাদেশের অর্ধেকেরও বেশি, 51% নারী। সেখানে তাদেরকে যদি আমরা বাদ দেই, একই রকম আওয়ামী লীগ যেমন বাদ দিয়েছিল বিএনপি জামাতকে, বিএনপি জামাত যদি আবার আওয়ামী লীগকে দেয়, এটা দলীয়ভাবে। আর নারী পুরুষের ক্ষেত্রেও একই। আমরা যদি নারীদের চিন্তাই করি যে তারা নেতৃত্বের পর্যায়ে আসতে পারবে না, তাহলে প্রথমেই তো আমি জনশক্তির অর্ধেককে আমি বাদ দিলাম। তাহলে এই দেশের কিভাবে উন্নতি হবে? আমরা যদি তাকে বলি যে তারা 5 ঘন্টা কাজ করবে আর বাকি সময়টা ঘরে থাকবে, এটি তো ন্যায় বিচার হতে পারে। তারা ক ঘন্টা থাকতে চায় বাইরে, সেটা তাদের ছেড়ে দিতে হবে। তারা কি পোশাক পরতে চায়, এটা তার উপর ছেড়ে দিতে হবে। এটা আমি নির্দেশ দিতে পারি না। আমার পোশাকের উপর যেমন তারা নির্দেশ দেয় না বা অন্য কেউ নির্দেশ দিতে পারে না। একটা সভ্যতা গড়ে ওঠে হাজার বছরের অনুশীলন, চর্চা, ধ্যানের উপর, জ্ঞানের উপর। সেটা আমরা সেদিকে নজর দেই না, কোনো দল না। রাজনৈতিক দলগুলো তার দলীয়, আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত জীবন দিলাম। কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত গণতান্ত্রিকভাবে চলার, গণতান্ত্রিকভাবে নেতৃত্ব তৈরির চেষ্টা করেনি। সেই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করা জায়গা যাবে। চমৎকার বেশ কিছু পয়েন্ট আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম, কিছু কিছু জায়গা রয়েছে। ধন্যবাদ সোহরাব হাসান, আজ আমাদেরকে আপনার সময়টুকু দেওয়ার জন্য। এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শাহজাহান মিয়াকে আমাদেরকে আজ মূল্যবান সময়টুকু আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। নির্বাচনে বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে গোটা জাতি। আর কিছুক্ষণ পর সূর্য উঠলেই নতুন করে ফিরে পাওয়া ভোটাধিকার প্রয়োগ করবে দেশের মানুষ। খুঁজে নেবেন যোগ্য নেতৃত্ব। প্রার্থী থেকে ভোটার, সবার খবর তুলে ধরতে প্রস্তুত ৭১ টেলিভিশন। চলছে ৭২ ঘন্টার বিরামহীন আয়োজন।